একটি বই শুধু গল্প বলে না, এটি আমাদের নিজেদেরই নতুন করে দেখতে শেখায়। স্বাগতম গল্পের আয়নায়। এখানে বিশ্ব সাহিত্যের কালজয়ী গল্পগুলোকে আমরা সহজ ভাষায়, গভীর বিশ্লেষণে এবং নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরি, যাতে প্রতিটি গল্পে আপনি খুঁজে পান নিজেরই একটি প্রতিচ্ছবি। আজকের আয়নায় উঠে এসেছে এমন একটি বই যা প্রকাশের ১০০ বছরেরও বেশি সময় পরও পৃথিবীর কোটি কোটি মানুষকে ভাবতে বাধ্য করে। এমন একটি গল্প যা প্রথম পড়লে অদ্ভুত মনে হয়, কিন্তু শেষ করার পর মনে হয় এ তো আমাদেরই জীবন। এই বইটির নাম মেটামরফোসিস। ১৯১৫ সালে ফ্রান্স কাফকার লেখা এই ছোট উপন্যাসটি বিশ্ব সাহিত্যের অন্যতম প্রভাবশালী রচনা। আজও বিশ্বের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এটি পড়ানো হয়, কারণ এটি শুধু একজন মানুষের গল্প নয়, এটি এমন এক সমাজের প্রতিচ্ছবি যেখানে একজন মানুষের মূল্য অনেক সময় তার ভালোবাসা, সততা কিংবা স্বপ্ন দিয়ে নয়, বরং তার উপযোগিতা দিয়ে বিচার করা হয়। এবার চলুন গল্পে প্রবেশ করি। একটি সাধারণ সকাল। প্রতিদিনের মতোই সূর্য উঠেছে। শহর ধীরে ধীরে জেগে উঠছে। কোথাও দোকান খুলছে, কোথাও মানুষ কাজে বের হচ্ছে। কিন্তু একটি ছোট ঘরের ভেতরে এমন একটি ঘটনা ঘটেছে যা বাস্তবতার সব নিয়মকে যেন অস্বীকার করে। ঘরের বিছানায় শুয়ে আছে গ্রেগর সামসা। তিনি একজন ভ্রাম্যমাণ বিক্রয়কর্মী। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ট্রেন ধরে শহর থেকে শহরে ঘুরে বেড়ান। ক্লান্তিকর এই কাজ তিনি ভালোবেসে করেন না, করেন শুধুমাত্র পরিবারের জন্য। বৃদ্ধ বাবা, অসুস্থ মা এবং ছোট বোন সবাই তার আয়ের ওপর নির্ভরশীল। নিজের কোনো স্বপ্ন পূরণ করার সুযোগ তিনি কখনোই পাননি। তিনি শুধু ভেবেছেন, আর কিছুদিন কষ্ট করি, ঋণ শোধ হবে, তারপর হয়তো নিজের মতো করে বাঁচব। কিন্তু সেই আর কিছুদিন আর কখনো আসে না। সেদিন সকালে ঘুম ভাঙতেই গ্রেগর অনুভব করলেন কিছু একটা অস্বাভাবিক। তিনি বিছানা থেকে উঠতে চাইছেন, কিন্তু পারছেন না। নিজের দিকে তাকিয়ে তিনি স্তব্ধ। তার হাত নেই, পা নেই, সারা শরীর শক্ত খোলসে ঢাকা। অসংখ্য ছোট ছোট পা অদ্ভুতভাবে নড়ছে। তিনি একটি বিশাল পোকায় পরিণত হয়েছেন। এখানে গল্পের সবচেয়ে আশ্চর্য দিকটি লুকিয়ে আছে। কাফকা একবারও বলেন না কেন এমন হল। কোনো জাদু নয়, কোনো অভিশাপ নয়, কোনো বৈজ্ঞানিক পরীক্ষাও নয়, কোনো ব্যাখ্যাই নেই। কারণ লেখক কাফকার কাছে রূপান্তরের কারণ গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল মানুষ তার প্রতি কেমন আচরণ করবে। প্রথমে গ্রেগর ভাবলেন হয়তো তিনি এখনও স্বপ্ন দেখছেন। তিনি চোখ বন্ধ করলেন, আবার খুললেন, কিন্তু না, সবকিছু একই রকম। তিনি অফিসে দেরি করছেন। জীবনে কখনো এমন হয়নি। তাই শরীরের এই ভয়ঙ্কর পরিবর্তনের মধ্যেও তার প্রথম চিন্তা নিজের নয়, চাকরির। ভাবুন, একজন মানুষ নিজের অস্তিত্ব নিয়ে নয়, বরং অফিসে দেরি হওয়া নিয়ে বেশি উদ্বিগ্ন। এই ছোট্ট বিষয়টি আমাদের বলে দেয় গ্রেগরের জীবন কতটা যান্ত্রিক হয়ে গিয়েছিল। এদিকে ঘরের বাইরে মা দরজায় কড়া নাড়ছেন। গ্রেগর, তোমার কি ঘুম ভাঙেনি? বাবা বিরক্ত কণ্ঠে ডাকছেন। বোন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করছে, তোমার শরীর খারাপ নাকি? গ্রেগর উত্তর দিতে চান, কিন্তু মুখ থেকে মানুষের ভাষা বের হয় না। বের হয় অদ্ভুত এক শব্দ, যা শুনে সবাই আরও ভয় পেয়ে যায়। ঠিক তখনই অফিস থেকে একজন কর্মকর্তা এসে হাজির হন। কারণ গ্রেগরের মতো সময়নিষ্ঠ কর্মী আজ প্রথমবার কাজে অনুপস্থিত। বাবা মা অনুরোধ করতে থাকেন দরজা খুলতে। অনেক কষ্টে গ্রেগর দরজার লক খুলতে সক্ষম হন। দরজা খুলতেই সবাই যেন জমে যায়। যেখানে একজন মানুষের দাঁড়িয়ে থাকার কথা ছিল, সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল, বিকৃত, ভয়ঙ্কর পোকা। মা আতঙ্কে পিছিয়ে যান। অফিসের কর্মকর্তা ভয়ে পালিয়ে যান। আর বাবা, তিনি ছেলেকে জড়িয়ে ধরেন না, বরং লাঠি আর খবরের কাগজ দিয়ে তাকে তাড়িয়ে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে দেন। সেই মুহূর্তে গ্রেগর শুধু শরীরে নয়, সম্পর্কের দিক থেকেও একা হয়ে গেল। একটি দরজা বন্ধ হয়ে গেল, আর সেই দরজার ওপাশে শুরু হল এক মানুষের নিঃসঙ্গতার দীর্ঘ যাত্রা। কিন্তু এটাই কি গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি? না, আসল ট্র্যাজেডি এখনো শুরুই হয়নি। মেটামরফোসিস পার্ট ২। দরজাটি আবার বন্ধ হয়ে গেল। ঘরের ভেতরে একা পড়ে রইল গ্রেগর সামসা। কিছুক্ষণ আগেও যে মানুষটি ছিল পরিবারের একমাত্র ভরসা,
কয়েক মিনিটের মধ্যেই সে যেন একটি অচেনা প্রাণীতে পরিণত হল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, পরিবর্তনটা শুধু তার শরীরে ঘটেনি, পরিবর্তন শুরু হয়ে গেছে তার চারপাশের মানুষগুলোর মনেও। প্রথম কয়েক ঘন্টা গ্রেগর নিজের নতুন শরীরের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করল। বিছানা থেকে নামতে গেলেই উল্টে পড়ছে। অসংখ্য ছোট ছোট পা কিভাবে একসঙ্গে নাড়াতে হয় সেও জানে না। সে দেয়ালে উঠে যেতে পারে, ছাদে ঝুলে থাকতে পারে, কিন্তু এসব তাকে আনন্দ দেয় না, কারণ তার মন এখনও একজন মানুষের মন। তার মাথায় একটাই চিন্তা, আজ অফিসে যেতে পারলাম না, চাকরিটা কি থাকবে? একবারও সে নিজের দুর্দশা নিয়ে অভিযোগ করে না, তার চিন্তা শুধু পরিবারকে নিয়ে। এখানেই কাফকা আমাদের প্রথম বড় প্রশ্নটি করেন, একজন মানুষ কি এতটাই নিজের দায়িত্বের মধ্যে ডুবে যেতে পারে যে নিজের অস্তিত্বকেও ভুলে যায়? একমাত্র যে মানুষটি পাশে দাঁড়ালো, পরদিন সকালে দরজার নিচ দিয়ে খাবার ঢুকিয়ে দিল তার ছোট বোন গ্রেডে। গ্রেগর বুঝতে পারল অন্তত একজন এখনও তাকে পুরোপুরি ত্যাগ করেনি। কিন্তু আরেকটি অদ্ভুত বিষয় ঘটল। যে খাবারগুলো সে একসময় খুব পছন্দ করতে, দুধ, রুটি, তাজা খাবার, এখন সেগুলো তার কাছে একেবারেই বিস্বাদ। বরং বাসি খাবার, পচা সবজি, ফেলে দেওয়া জিনিসের প্রতি তার আকর্ষণ জন্মালো। এটি শুধু শরীরের পরিবর্তন নয়, ধীরে ধীরে তার পুরনো মানব জীবনও যেন মুছে যেতে শুরু করল। গ্রেডে প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার এনে রেখে দেখত গ্রেগর কোনটা খায়। সে ঘর পরিষ্কার করত, জানালা খুলে দিত, যেন তার ভাই একটু স্বস্তি পায়। এই সময়টুকুতে গ্রেডে শুধু একজন বোন নয়, একজন পরিচর্যাকারী হয়ে ওঠে। কিন্তু মানুষ যখন দীর্ঘদিন কোনো কঠিন দায়িত্ব বহন করে, তখন ভালোবাসা আর কর্তব্যের মাঝের সীমারেখা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। পরিবারের নতুন বাস্তবতা। এদিকে বাড়ির পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে। এতদিন গ্রেগরের আয়েই সংসার চলত, কিন্তু এখন সংসারের খরচ কে চালাবে? বৃদ্ধ বাবা, যিনি বহুদিন কাজ করেন না, আবার চাকরি খুঁজতে বাধ্য হলেন। মাও সেলাইয়ের কাজ শুরু করলেন। গ্রেটেও দোকানে কাজ নিতে বাধ্য হল। যে পরিবার এতদিন গ্রেগরের ওপর নির্ভর করত, তারা এখন নিজেদের জীবন নিজেরাই গুছিয়ে নিতে শুরু করল। প্রথমে এটি স্বাভাবিকই মনে হয়, কিন্তু এখানেই কাফকার সূক্ষ্ম পর্যবেক্ষণ। একজন মানুষের অনুপস্থিতিতে জীবন থেমে থাকে না। ধীরে ধীরে সবাই নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়। আর যে মানুষটি একসময় পরিবারের কেন্দ্রবিন্দু ছিল, সে ধীরে ধীরে প্রান্তে সরে যায়। ঘরটি হয়ে উঠল একটি কারাগার। গ্রেগরের ঘর এখন আর একটি শোবার ঘর নয়, এটি যেন একটি বন্দিশালা। সে জানলার বাইরে তাকিয়ে থাকে, রাস্তার মানুষগুলোকে দেখে, ভাবতে থাকে, কয়েকদিন আগেও আমিও তো ওদের মতোই ছিলাম। আজ আমি শুধু একটি বন্ধ দরজার আড়ালে লুকিয়ে থাকা জীব। লেখক কাফকা এখানে কোনো বড় বড় সংলাপ লেখেন না, কিন্তু নীরবতার মধ্যেই তিনি আমাদের বুঝিয়ে দেন, একাকিত্ব সবসময় শব্দ করে আসে না, কখনো কখনো তা ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। একটি ছোট্ট দৃশ্য, কিন্তু গভীর অর্থ। একদিন গ্রেটে সিদ্ধান্ত নিল ঘরের আসবাবপত্র সরিয়ে ফেলবে। তার ধারণা এতে গ্রেগর সহজে চলাফেরা করতে পারবে। কিন্তু গ্রেগর ভয় পেয়ে গেল। কেন? কারণ সেই টেবিল, সেই আলমারি, সেই ছবিগুলোই তো তার মানুষ হিসেবে বেঁচে থাকার শেষ স্মৃতি। যদি সেগুলোও সরিয়ে ফেলা হয়, তাহলে কি তার অতীতও মুছে যাবে? সে প্রাণপণে দেয়ালে ঝোলানো একটি ছবিকে আঁকড়ে ধরে রাখল। এ যেন তার শেষ ঘোষণা, আমি এখনও মানুষ, আমাকে পুরোপুরি ভুলে যেও না। ধীরে ধীরে বদলে যেতে লাগল গ্রেটে। শুরুর সেই মমতা আর আগের মতো নেই। প্রতিদিন একই কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ছে। আগে সে ভাইয়ের ঘরে ঢুকত ভালোবাসা নিয়ে, এখন ঢোকে বাধ্য হয়ে। আগে সে ভাইকে বাঁচাতে চাইত, এখন শুধু কাজ শেষ করতে চায়। এটাই মানুষের স্বাভাবিক মনস্তত্ত্বের এক কঠিন সত্য। যখন কোনো সম্পর্কে আনন্দের চেয়ে দায়িত্ব বেশি হয়ে যায়, তখন সেই সম্পর্ক ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। গ্রেগর এসব বুঝতে পারে, কিন্তু কিছুই বলতে পারে না, কারণ তার কণ্ঠে আর মানুষের ভাষা নেই। সে শুধু নীরবে সবকিছু সহ্য করে, আর প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরে গুটিয়ে যেতে থাকে।
গ্রেগর এখনও বিশ্বাস করে একদিন সব ঠিক হয়ে যাবে। একদিন হয়তো সবাই আবার তাকে আপন করে নেবে। কিন্তু সে জানে না, সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি এখনও ঘটেনি। তার নিজের বাবা, যাকে বাঁচানোর জন্য সে সারা জীবন পরিশ্রম করেছে, খুব শিগগিরই তার বিরুদ্ধে দাঁড়াবে। আর সেই এক মুহূর্তই বদলে দেবে পুরো গল্পের গতিপথ। মেটামরফোসিস পার্ট ৩। গ্রেগরের জীবন এখন একটি ছোট ঘরের ৪ দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ। দিনের পর দিন সে জানালার পাশে বসে বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে থাকে। সে আর সেই পৃথিবীর অংশ নয়। কিন্তু গ্রেগরের ভেতরে এখনও একজন মানুষ বেঁচে আছে। সে এখনও পরিবারের কথাই ভাবে, মনে মনে হিসাব করে যদি আবার মানুষ হতে পারত তাহলে নতুন করে কাজ শুরু করত। বোন গ্রেটের স্বপ্ন ছিল একদিন ভায়োলিন শেখার। গ্রেগর ঠিক করেছিল টাকা জমিয়ে তাকে একটি ভালো সঙ্গীত বিদ্যালয়ে ভর্তি করবে। সেই স্বপ্নটাও এখন ধীরে ধীরে নিভে যাচ্ছে। এখানেই কাফকা আমাদের দেখানো, কখনো কখনো মানুষের শরীর ভেঙে পড়ার আগেই তার স্বপ্নগুলো ভেঙে যায়। বাবার পরিবর্তন। গ্রেগরের বাবা আগে ছিলেন ক্লান্ত, নিরুৎসাহ একজন মানুষ। সংসারের দায়িত্ব প্রায় পুরোপুরি ছেলের কাঁধে তুলে দিয়েছিলেন। কিন্তু গ্রেগর অক্ষম হয়ে পড়ার পর তিনিই আবার কাজ শুরু করলেন। প্রতিদিন ইউনিফর্ম পরে কাজে যান। বাইরে থেকে দেখলে মনে হয় তিনি যেন নতুন জীবন ফিরে পেয়েছেন। কিন্তু এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার ভেতরে জন্ম নেয় কঠোরতা। যে ছেলেটি একসময় সংসার চালিয়েছিল, আজ তাকেই তিনি বোঝা মনে করতে শুরু করেন। একদিন গ্রেগর ঘরের বাইরে বেরিয়ে আসে। তার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, সে শুধু পরিবারের কাছাকাছি থাকতে চায়। কিন্তু বাবা তাকে দেখেই প্রচণ্ড রেগে যান। হাতে যা পান তাই দিয়ে তাকে তাড়াতে শুরু করেন। তারপর তিনি ফলের ঝুড়ি থেকে একের পর এক আপেল ছুঁড়ে মারেন। একটি আপেল সোজা গ্রেগরের পিঠে গিয়ে গভীরভাবে আটকে যায়। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। কেউ এগিয়ে আসে না। সেই আপেলটি আর কখনো তার শরীর থেকে বের করা হয় না। ক্ষতটি ধীরে ধীরে পচতে থাকে। এই আঘাত শুধু শরীরে নয়, এটি তার আত্মার উপরও এক স্থায়ী ক্ষত হয়ে থাকে। আপেলের প্রতীক। কাফকা কখনো অকারণে কোনো দৃশ্য লেখেন না। এই আপেলটিরও গভীর অর্থ আছে। অনেক সাহিত্য বিশারদ মনে করেন এটি অপরাধবোধ, প্রত্যাখ্যান এবং পারিবারিক সহিংসতার প্রতীক। যে বাবা একসময় ছেলের উপার্জনের উপর নির্ভর করতেন, আজ সেই বাবার হাতেই ছেলে সবচেয়ে বড় আঘাত পেল। এটি শুধু একটি পরিবারের গল্প নয়, এটি সেই সব সম্পর্কের গল্প যেখানে ভালোবাসার জায়গা ধীরে ধীরে কৃতজ্ঞতাহীনতা আর বিরক্তি দখল করে নেয়। ভাড়াটিয়াদের আগমন। অর্থকষ্ট বাড়তে থাকায় পরিবার বাধ্য হয় বাড়ির একটি অংশ ভাড়া দিতে। ৩ জন ভাড়াটিয়া এসে থাকতে শুরু করে। এখন পুরো বাড়ির নিয়ম যেন তাদের ইচ্ছা মতো চলে। পরিবারের সদস্যরা সবসময় সতর্ক থাকে, কোনো কিছু যেন তাদের অপছন্দ না হয়। একসময় যে বাড়ির কেন্দ্র ছিল গ্রেগর, এখন সে নিজের ঘরেই লুকিয়ে থাকা এক অবাঞ্ছিত উপস্থিতি। এ যেন সমাজের একটি নির্মম ছবি। যখন একজন মানুষের আর কোনো অর্থনৈতিক মূল্য থাকে না, তখন তাকে ধীরে ধীরে অদৃশ্য করে দেওয়া হয়। এক সন্ধ্যায় গ্রেটে ভাড়াটিয়াদের সামনে ভায়োলিন বাজাতে শুরু করল। ঘরের ভেতর ভেসে উঠল অপূর্ব সুর। সেই সুর শুনে গ্রেগরের ভেতরে যেন আবার মানুষটি জেগে উঠল। সে ধীরে ধীরে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। পোকার শরীর নিয়ে হলেও তার হৃদয় তখনও সৌন্দর্য, শিল্প আর ভালোবাসা অনুভব করতে পারে। সে ভাবল, হয়তো গ্রেটে এখনও আমাকে বুঝতে পারবে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে উঠল। বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি হল। আর ঠিক তখনই গ্রেটে এমন একটি কথা বলল যা পুরো গল্পের সবচেয়ে নিষ্ঠুর মুহূর্তগুলোর একটি। সে বলল, আমাদের এটা মেনে নিতে হবে। এটা আর আমাদের গ্রেগর নয়। যদিও সত্যিই গ্রেগর হতো, তাহলে এতদিনে আমাদের কষ্ট বুঝে নিজেই চলে যেত। এই কথাগুলো গ্রেগর শুনেছিল। সে প্রতিবাদ করেনি, রাগ করেনি, কারণ সে বুঝে গিয়েছিল সে শুধু নিজের মানুষের রূপই হারায়নি, হারিয়েছে নিজের পরিবারের কাছেও নিজের পরিচয়। নীরব আত্মসমর্পণ। সেদিন রাতে গ্রেগর ধীরে ধীরে নিজের ঘরে ফিরে গেল। প্রথমবারের মতো তার মনে হল, হয়তো সত্যিই সে আর তাদের জীবনের অংশ নয়। সে কাউকে দোষ দিল না, কাউকে অভিশাপও দিল না। সে শুধু চুপচাপ শুয়ে রইল। ক্ষুধা নেই, শক্তি নেই,
আশাও নেই। কখনো কখনো মানুষের মৃত্যু শুরু হয় তার শেষ নিঃশ্বাসের অনেক আগে। যেদিন সে বিশ্বাস হারিয়ে ফেলে যে কেউ তাকে আর ভালোবাসে, সেদিন থেকেই সে ভেতরে ভেতরে মরে যেতে শুরু করে। গ্রেগরের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটল। ভোর হতে আর বেশি দেরি নেই, আর সেই ভোরেই শেষ হবে গ্রেগর সামসার দীর্ঘ যন্ত্রণা। সারা রাত গ্রেগর সামসা এক কোণে নিশ্চুপ হয়ে শুয়ে রইল। তার শরীরে আর শক্তি নেই। পিঠে গেঁথে থাকা আপেলের ক্ষত ধীরে ধীরে তাকে শেষ করে দিচ্ছে। কিন্তু শারীরিক যন্ত্রণার চেয়েও গভীর ছিল মানসিক কষ্ট। জীবনের শেষ রাতে সে একটি বিষয় বুঝে গিয়েছিল, তার পরিবারের সুখের পথে সেই এখন সবচেয়ে বড় বাধা। যে মানুষটি সারা জীবন পরিবারের জন্য নিজের স্বপ্ন, ইচ্ছা আর যৌবন উৎসর্গ করেছিল, মৃত্যুর আগের মুহূর্তেও সে নিজের কথা ভাবল না, ভাবল শুধু তাদের কথা। ধীরে ধীরে সে চোখ বন্ধ করল। কোনো নাটকীয় বিদায় নয়, কোনো শেষ কথা নয়, কোনো অভিযোগ নয়। নীরবভাবেই শেষ হয়ে গেল গ্রেগর সামসার জীবন। পরদিন সকালে বাড়ির পরিচ্ছন্নতা কর্মী ঘরে ঢুকে দেখল গ্রেগর আর বেঁচে নেই। সে নির্বিকারভাবে পরিবারের সবাইকে খবর দিল। এরপর ঘটে পুরো উপন্যাসের সবচেয়ে অস্বস্তিকর দৃশ্য। আপনি হয়তো ভাববেন, মা কাঁদবেন, বোন ভেঙে পড়বে, বাবা নিশ্চুপ হয়ে যাবেন। কিন্তু কাফকা আমাদের সেই দৃশ্য দেখান না। বরং দেখা যায় পরিবার যেন দীর্ঘদিনের এক ভার থেকে মুক্তি পেল। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেদিন তারা কাজে গেল না, একসঙ্গে বেড়াতে বের হল, অনেক দিন পর ভবিষ্যৎ নিয়ে কথা বলল, নতুন বাড়িতে ওঠার পরিকল্পনা করল। আর গ্রেটেকে দেখে বাবা মা ভাবলেন এখন তার বিয়ের কথা ভাবা উচিত। গল্পটি এখানেই শেষ, কিন্তু আসল গল্প যেন এখান থেকেই শুরু হয়, পাঠকের মনে। তাহলে কি এই গল্প শুধুই একজন মানুষের পোকা হয়ে যাওয়ার গল্প? একদমই না। এটাই সেই জায়গা যেখানে মেটামরফোসিস বিশ্ব সাহিত্যের অন্যতম গভীর রচনায় পরিণত হয়েছে। পোকা। কাফকা কখনো বলেননি গ্রেগর ঠিক কোন ধরনের পোকায় পরিণত হয়েছিল, কারণ পোকাটি বাস্তবের কোনো প্রাণী নয়, এটি একটি প্রতীক। এমন একজন মানুষের প্রতীক যে সমাজের কাছে অপ্রয়োজনীয় হয়ে গেছে। হয়তো আপনি কখনো চাকরি হারিয়েছেন, হয়তো অসুস্থ হয়ে দীর্ঘদিন বিছানায় ছিলেন, হয়তো এমন একটা সময় এসেছে যখন সবাই ধীরে ধীরে দূরে সরে গেছে। সেই অনুভূতি গ্রেগরের পোকা হয়ে যাওয়া। দ্বিতীয় প্রতীক, পরিবার। আমরা সাধারণত বিশ্বাস করি পরিবার নিঃশর্ত ভালোবাসার জায়গা, কিন্তু কাফকা এটি কঠিন প্রশ্ন করেন। যদি একজন মানুষ আর কোনো অর্থ উপার্জন করতে না পারে, যদি সে আর পরিবারের কোনো কাজে না আসে, তাহলে কি একই ভালোবাসা থাকবে? এই প্রশ্নের উত্তর তিনি দেননি। উত্তর খুঁজে নেওয়ার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিয়েছেন। তৃতীয় প্রতীক, আপেল। বাবার ছুঁড়ে মারা আপেলটি শুধু একটি ফল নয়, এটি প্রত্যাখ্যানের প্রতীক। এটি সেই আঘাত যা সবচেয়ে আপন মানুষটির কাছ থেকেই আসে। জীবনে অনেক ক্ষত সেরে যায়, কিন্তু প্রিয় মানুষের দেওয়া কিছু আঘাত সারা জীবন রয়ে যায়। গ্রেগরের পিঠে আটকে থাকা আপেল সেই মানসিক ক্ষতেরই প্রতীক। চতুর্থ প্রতীক, বন্ধ দরজা। গল্পে বারবার এটি দরজা দেখা যায়। দরজার এক পাশে পরিবার, অন্য পাশে গ্রেগর। এই দরজাটি শুধু কাঠের নয়, এটি মানুষে মানুষের দূরত্বের প্রতীক। আমরা অনেক সময় একই বাড়িতে থাকি, একই টেবিলে খাই, একই ছাদে নিচে ঘুমাই, তবুও একে অপরের অনুভূতির কাছে পৌঁছাতে পারি না। এই অদৃশ্য দরজাই আমাদের আলাদা করে রাখে। আজকের পৃথিবীতে মেটামরফোসিস। ভাবুন তো, যে মানুষটি বহু বছর একটি প্রতিষ্ঠানে কাজ করেছে হঠাৎ অসুস্থ হয়ে চাকরি হারালো। অথবা একজন বৃদ্ধ বাবা যিনি একসময় পুরো সংসার চালিয়েছেন, এখন অবসর নেওয়ার পর নিজেকে অপ্রয়োজনীয় মনে করছেন। অথবা এমন কেউ যিনি মানসিক অবসাদে ভুগছেন, কিন্তু বাইরের মানুষ শুধু বলছে এটা তোমার দুর্বলতা। তাদের প্রত্যেকের মধ্যেই হয়তো একটু একটু করে গ্রেগর সামসা বেঁচে আছে। এই কারণেই শত বছরেরও বেশি পুরনো হয়েও মেটামরফোসিস আজও এত প্রাসঙ্গিক। আমরা কি শিখতে পারি? প্রথমত, মানুষের মূল্য কখনো শুধু তার কাজ বা আয়ের ওপর নির্ভর করা উচিত নয়। দ্বিতীয়ত, সম্পর্কে সত্যিকারে পরীক্ষা হয় কঠিন সময়ে। তৃতীয়ত, একজন মানুষের নীরব কষ্ট সবসময় চোখে দেখা যায় না, তাই আমাদের আরও সহানুভূতিশীল হওয়া দরকার।
আর সবচেয়ে বড় শিক্ষা, কখনো এমন কাউকে একা ফেলে দেবেন না যে হয়তো শুধু একটু বোঝাপড়া, একটু ভালোবাসা আর একটি আন্তরিক কথার অপেক্ষায় আছে। ফ্রানাৎস কাফকা আমাদের এমন কোনো উত্তর দেননি যা পড়ে আমরা নিশ্চিন্ত হতে পারি। বরং তিনি এমন কিছু প্রশ্ন রেখে গেছেন যা বইটি শেষ করার পরও বহুদিন আমাদের তাড়া করে বেড়ায়। হয়তো আমরা কোনোদিন পোকায় পরিণত হব না, কিন্তু এমন দিন আসতে পারে যখন আমরা নিজেকে অপ্রয়োজনীয়, একা বা অবহেলিত মনে করব। আর তখনই মনে পড়বে গ্রেগর সামসার কথা। তাই মেটামরফোসিস শুধু একটি গল্প নয়, এটি আমাদের সমাজের আয়না, এটি আমাদের সম্পর্কের আয়না, এটি আমাদের বিবেকের আয়না। আজকের গল্প এখানেই শেষ। যদি এই গল্প আপনাকে নতুনভাবে ভাবতে শেখায়, তাহলে গল্পের আয়নার সঙ্গে থাকুন, কারণ প্রতিটি মহান বইয়ের ভেতরে লুকিয়ে থাকে একটি নতুন পৃথিবী, আর সেই পৃথিবীর দরজা খুলে দেওয়াই আমাদের উদ্দেশ্য। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, বইয়ের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।